আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা বর্তমানে পলিটেকনিকে পড়াশোনা করছেন, ভবিষ্যতে ডুয়েট অ্যাডমিশন দিবেন, তাদের মনে একটা বড় ধরনের কিউরিসিটি কাজ করে বা ভয় কাজ করে যে যদি ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরে চান্স না হয় তাহলে কি করবেন। আসলে সেক্ষেত্রে করার অনেক কিছুই আছে এবং একই সাথে বর্তমানে এই বছর যারা ডুয়েট অ্যাডমিশন দিয়েছেন কিন্তু চান্স পাননি, তাদের ভিতরেও একটা হেজিটেশন বা একটা দুশ্চিন্তা কাজ করতেছে যে আসলে কি করা যায়। তো আপনাদের জন্য আসলে মোটামুটি অনেক অপশনই আছে। আমি আমার অভিজ্ঞতার আলোকে এই বিষয়ে আজকে কিছু বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি যে কথাবার্তাগুলো বলবো এগুলো নিতান্তই শুধু আমার অভিজ্ঞতা বা আমার ধারণা থেকে কথাগুলো বলবো। কথাগুলো আপনার পছন্দ হতেও পারে, নাও পারে, কথাগুলো সঠিক হতেও পারে, নাও পারে, কথাগুলো ইফেক্টিভ হতেও পারে, নাও পারে। তো সেক্ষেত্রে যদি আপনার কাছে পজিটিভ মনে হয় তাহলে আপনি গ্রহণ করবেন, আর যদি আপনার কাছে পজিটিভ মনে না হয় তাহলে আপনি আমার কথাগুলো এড়িয়ে যাবেন, কিন্তু দয়া করে কোনো তর্কে জড়াবেন না। তো আমি প্রথমেই কথা বলি যে এই বছর যারা ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলেন কিন্তু অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও অথবা যে কোনো কারণে আপনার চান্স হয়নি, তাদের বিষয়ে আসলে বলতে গেলে অনেক কষ্টের বিষয় এটা। কারণ এই বর্তমান পরিস্থিতিটা আমার নিজেরও হয়েছিল। আমিও ডুয়েটে একবার ফার্স্ট ওয়েটিংয়ে ছিলাম, একেবারেই ফার্স্ট ওয়েটিংয়ে, তারপরেও আমার ভর্তির সুযোগ হয়নি ওই বছর। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের ওই রকম আর তেমন কোনো অপশন থাকে না, যার জন্য এটা একটা আমাদের জন্য আসলে অনেক কঠিন সময়। এই সময়টাতে একটা সঠিক সিদ্ধান্ত বা কী করা যায় না করা যায় এই বিষয়গুলো নিয়ে নিজে এবং পরিবারের সকলেই দেখা গেছে দারুণ একটা দুশ্চিন্তায় থাকে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই তাদের জন্য কিছু কথা বলবো যে ডুয়েটে আমরা জানি যে সেকেন্ড টাইম আবার অ্যাডমিশন দেওয়া যায়। তো সেকেন্ড টাইম অ্যাডমিশনটা আসলে কেমন, কাদের জন্য, অথবা যদি আপনি অ্যাডমিশন না দেন তাহলে পরবর্তীতে কি করা যায়, বর্তমানে আপনি কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই দেখি যে যদি আপনি এই বছর ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স না হয়, অথবা সামনেও যারা ডুয়েট অ্যাডমিশনে আসবেন পরীক্ষা দিয়ে যদি আপনি প্রথমবারে চান্স না পান, তাহলে সেকেন্ড টাইম যে ডুয়েটে একটা সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন বা কী বিষয়গুলো আপনার চিন্তা করা দরকার সেই বিষয়ে আমরা তুলে ধরব। আপনারা দ্বিতীয়বার ডুয়েট অ্যাডমিশন দেওয়া উচিত হবে কিনা। ডুয়েট অ্যাডমিশনে যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সুতরাং আপনি তো হুট করে সিদ্ধান্ত নেওয়া আপনার ঠিক হবে না। তো সেক্ষেত্রে ডুয়েট অ্যাডমিশনে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া উচিত হবে কি না এই বিষয়ে আপনার একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এই চিন্তা বা সিদ্ধান্ত আপনি যেন অনেক সহজভাবে নিতে পারেন এবং আমার কিছু কথাবার্তা যেন এই সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করে, এজন্যই আমি কিছু বিষয় আপনাকে দেখাবো বা তুলে ধরবো যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। সেকেন্ড টাইম ডুয়েট অ্যাডমিশন দেওয়ার জন্য আমি যেটা মনে করি সেটা হলো আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার সেটা হলো পারিবারিক সাপোর্ট। আপনি যদি মনে করেন যে আমি সেকেন্ড টাইম ডুয়েটে অ্যাডমিশন দেবো, সেই ক্ষেত্রে প্রথম যেটা হবে সেটা হলো আপনার পারিবারিক সাপোর্টটা প্রয়োজন। সেটা আপনার হতে পারে মানসিক সাপোর্ট অথবা আর্থিক সাপোর্ট, অথবা না দুইটাই। মানসিক সাপোর্টও প্রয়োজন হবে, আর্থিক সাপোর্টও প্রয়োজন হবে। দেখেন, এটা একটা কি বলবো, কঠিন সময় বা কঠিন জায়গা। আপনি ডুয়েট অ্যাডমিশনে আসলেন, ব্যাপারটা তো এরকম না যে 3 মাস পরে 2 মাস পরে আপনি আবার একবার পরীক্ষা দিতে পারলেন। আপনার আরও 9 মাস 10 মাস এখানে কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। তো সেক্ষেত্রে যদি ফ্যামিলিগত সাপোর্ট আপনার না থাকে, বাড়ি থেকে যদি আপনাকে দেখা গেছে 2 মাস 3 মাস পর পর যদি বলে যে বাবা আর কতদিন কি করবা, এখন তো সংসারের দায়িত্ব নেওয়া দরকার, বড় হয়েছো, কিছু একটা করা দরকার। তো এই বিষয়গুলো যদি আপনাকে প্রতিনিয়ত বলে, তাহলে আপনি আসলে দুই দিকে চিন্তা করতে পারবেন না, আপনি ভেঙে পড়বেন, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি আসলে ওই সংগ্রামটা চালাতে পারবেন না। তো আমি মনে করি সেকেন্ড টাইমে অ্যাডমিশন আসার জন্য আপনাদের যাদের পরিবার থেকে, ফ্যামিলি থেকে বলে যে ঠিক আছে বাবা, সমস্যা নেই, তুমি একবার পরিশ্রম করছো, ব্যর্থ হয়েছো, যেহেতু সুযোগ আছে, আসলে আমাদের জীবনের প্রত্যেকটা সুযোগ আমাদের কাজে লাগানো উচিত। তো যেহেতু সুযোগ আছে আমরা তোমাকে সাপোর্ট দেব, তুমি তোমার মতো করে আর 1 বছর কষ্ট করতে পারো, দেখতে পারো কি হয়। যদি ভালো হয় হলো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা পরিবার তোমার পাশে আছি, আল্লাহ অনেক পথ রাখছে, কিছু না কিছু একটা হবে। এইভাবে যদি আপনার পরিবার আপনাকে সাপোর্ট দেয় তাহলে আপনি সামনের দিকে আগাইতে পারেন। আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা আমি মনে করি সেটা হলো আর্থিক সাপোর্ট।
বর্তমানে গাজীপুরে আপনার এভারেজ যে ম্যাচগুলো আছে, আপনি যদি দেখা গেছে 3 শিটের একটা ম্যাচে থাকেন, এবং আমি নিজেও গাজীপুরে প্রায় 6 মাস 8 মাসের মতো 2 বেলা খাইছি, সকাল এবং দুপুরের মিলটা ভাগ করে দুপুরেও খাইছি, রাত্রেও খাইছি, এভাবেও চলা যায়। তো যেটাই হোক না কারণ আপনি যদি অনেক কষ্ট করেও চলেন, তারপরেও আপনার প্রায় 5,000 টাকার মতো প্রত্যেক মাস লাগবে। তো এই টাকা তো আপনি অ্যাডমিশন থাকা অবস্থায় নিজে ম্যানেজ করতে পারবেন না, অবশ্যই ফ্যামিলি সাপোর্ট দিতে হবে। এখন ফ্যামিলির সাথে আপনি অবশ্যই আলোচনা করে একটা সিদ্ধান্ত নেন যে ওনারা এই সময়টা আপনাকে এইরকম একটা সাপোর্ট দিতে পারবে কিনা। যদি ওনারা আপনাকে আশ্বস্ত করে তাহলে আপনি সামনের দিকে মুভ করতে পারেন। সেকেন্ড টাইম আসলে মুভ করবেন কেন, যে ফার্স্ট টাইমেই যে আপনার ব্যাপার এটা অ্যাডমিশনটা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। দেখা গেছে ব্যাড লাক, তারপরে আপনার অল্প একটু কোনো জায়গায় ভুল বা কোনো কারণে আপনার চান্সটা না হইতে পারে, ঠিক আছে। তো আমাদের আসলে ধরেন যখন সুযোগ যেহেতু আছে, সুতরাং আপনার যদি যে এই বিষয়গুলো, শুধু এই বিষয়গুলো না আরও বিষয়, আমি সেগুলো বলা শেষ করি, তারপরে আপনাদের এই বিষয়ে কিছু কথা বলবো। তাহলে আমরা দেখলাম কি পারিবারিক সাপোর্টের ভিতরে আপনার মেন্টালি সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট এই দুটাই লাগবে, তাহলে আপনি গাজীপুরে এসে নিশ্চিন্তায় খুব সুন্দর করে পড়াশোনা করতে পারবেন। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো কেমন ছিল শর্ট কোর্সে আপনার প্রস্তুতি, কেমন ছিল শর্ট কোর্সে আপনার প্রস্তুতি। শর্ট কোর্সে যদি আপনার প্রস্তুতি থাকে একেবারে শূন্য, যে আপনি অনেকে আবার ভুল করে কি ধরেন ওইভাবে পড়াশোনা করে না, এমনিতেই কিছু করে, টাইমগুলো চলে যায়, এমনিতে ওইভাবে বুঝে ওঠে না। এখন আপনার কাছে মনে হইতেছে যে না আমি আসলে ভুল করছি, আমার অ্যাডমিশনটা খুব ভালোভাবে কভার করা উচিত ছিল। আপনি যদি ওইভাবে আবার শুরু করতে চান, হ্যাঁ তাহলে শুরু করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি নিজেকে সেকেন্ড টাইম মনে করলে হবে না, আপনাকে মনে করতে হবে ফার্স্ট টাইম পড়াশোনা করতে হবে ওই স্টাইলে। এখনও 10 মাস সময় আছে, এই বছরও যারা অ্যাডমিশনে আসবেন এখনও 9 মাস 10 মাস হয়তো বা সময় আছে, এরকম আপনারা চাইলে এসে শূন্য থেকে কি করতে পারেন, শুরু করতে পারেন, তাতে করেও চান্স পাওয়া পসিবল। কারণ শর্ট থেকেও তো অনেক চান্স পাই। আমাদের কোচিং থেকে এবার শুধু কম্পিউটার ডিপার্টমেন্টের আমাদের কোচিং, এখান থেকে 58 জন চান্স পাইছে, তার ভিতরে 41 জন পাইছে শুধু শর্ট থেকে। তো সুতরাং আপনার যদি প্রিপারেশন শুধু শূন্য থাকে তারপরেও আপনি ইয়ে করতে পারেন, মানে ওইভাবে যদি আপনার যদি ওইভাবে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। আর যদি ওইরকম না হয় তাহলে সেকেন্ড টাইম আসার ক্ষেত্রে যেহেতু আপনি রিস্ক নিয়ে আসবেন, একটু সময় লাগবে, টাকা পয়সা খরচ হবে, সেক্ষেত্রে আপনার দেখা উচিত যে ফার্স্ট টাইমে আপনার প্রিপারেশনটা কেমন ছিল। যদি মোটামুটি সিলেবাসটা আপনার কাভার থাকে, আপনি মোটামুটি যদি কোচিংয়ে যে ক্লাসগুলো করছেন, যে পড়ালেখাগুলো করছেন, আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো পড়ালেখা মোটামুটি আমি বুঝতেছি, আমি যদি শ্রম দিই সময় দিই তাহলে আমি এগুলো কাভার করতে পারবো, তাহলে আপনি চাইলে সেকেন্ড টাইমে চোখ বন্ধ করে আসতে পারেন। আবার অনেকেই থাকে, যেমন ধরেন আমাদের কোচিংয়ে অনেক ছেলেপেলে ছিল যাদের ক্ষেত্রে কি বলবো, নাম বললে অনেকগুলো বলা যাবে আসলে। তো তারা যদি সেকেন্ড টাইমে আসে, আমার কাছে মনে হয় যে তারা আসলে অন্তত 5 মাস 4 মাসও যদি অ্যাডমিশনে থাকে তাহলে তারা চান্স পাওয়ার মতো আর কি, হয়তো বা পাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টগুলোর আমি মনে করি যে আরেকবার সেকেন্ড টাইম দেওয়া উচিত, যাদের একেবারে মোটামুটি গতবারেই চান্স পাওয়ার একটা পসিবিলিটি ছিল, চান্স পাওয়ার মতো ছিল আর কি, আরেকবার সেকেন্ড টাইম দেওয়া উচিত। কারণ আপনি তো পলিটেকনিক্যালের দেখা গেছে 8ম পর্ব পর্যন্ত আপনার পলিটেকনিক্যালের সময় ছিল, এরপরে থেকে না আপনার অ্যাডমিশনের সময়। মানুষের জীবনের সময়টা হলো আপেক্ষিক, মানুষের জীবনে, ঠিক আছে। এমনও হতে পারে যে আপনার ছোট্ট একটা অসুস্থতার কারণে হসপিটালে বেডে 1 বছর থাকা লাগতে পারে। সুতরাং এইভাবে চিন্তা না করে আমরা মূলত একটু পজিটিভলি চিন্তা করে দেখি যে আমার কি কি বিষয়গুলো কাভার থাকলে আমার অ্যাডমিশনে সেকেন্ড টাইমে আসা উচিত। তাহলে আমি বলতেছি কি, যদি শর্ট কোর্সে এরকম প্রস্তুতি থাকে যে আপনি শর্ট কোর্সেই চান্স পাওয়ার মতো ছিলেন, কোচিংয়ের পরীক্ষাগুলো আপনার অনেক ভালো হয়েছে, আপনি নিজে নিজে মোটামুটি স্যাটিসফাইড ছিলেন, তাহলে আপনি চাইলে সেকেন্ড টাইমের জন্য সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। এরপরে আমরা দেখি আপনার ধৈর্য ও সাহসিকতা কেমন। ভাই শুধু পিছনের ওই বিষয়গুলো থাকলে হবে না, এটা একটা লম্বা জার্নি, 9 মাস 10 মাস নিজেকে ধরে রাখা এবং নিজেকে ধরে রেখে মোটামুটি পড়াশোনা করে যাওয়া, এবং চান্স হইলে আলহামদুলিল্লাহ হবে, না হইলে অনেক অপশন আছে, এরকম একটা মনের ভিতরে সাহস রাখা। কারণ আপনি প্রত্যেক দিন সকালবেলা পড়তে বসে যদি আপনি এরকম মনে করেন যে আল্লাহ চান্স হবে কি না, হবে কি না, হবে কি না, এরকম যদি একটা কনফিউশনের ভিতরে থাকেন তাহলে তো আপনার চান্স হবে না। ওইভাবে কনফিউশনে থাকলে কোনো যুদ্ধে সফল হওয়া যায় না। তো এই জন্য আপনার যদি ধৈর্য থাকে যে আমি আরও একটা পিরিয়ড আমি নিজেকে পড়াশোনা করতে পারবো, নিজেকে ধরে রাখতে পারবো, আমি লেগে থাকতে পারবো, তাহলে আপনি সেকেন্ড টাইম ভাবতে পারেন।
সাহসিকতা যদি এরকম থাকে যে আল্লাহ দুনিয়াতে অনেক অপশন রাখছে, আমি আমার মতো চেষ্টা করব, আরেক বছর হলে হবে, না হলে পরেরটা পরে দেখা যাবে, এইরকম যদি আপনার সাহসিকতা থাকে তাহলে আপনি সেকেন্ড টাইমের জন্য চিন্তা করতে পারেন। এরপরে আমি যেটা বলবো সেটা হলো পরিবারের দায়িত্ব। দেখেন, সব কিছুর মূলে আমরা পলিটেকনিকের থেকে যখন পড়াশোনা শেষ করে ডুয়েট অ্যাডমিশনে আসি, তখন আমাদের আসলে সবচেয়ে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো পরিবারের অবস্থা। কারণ আমরা পলিটেকনিক্যালেই ভর্তি হই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ম্যাক্সিমাম। তো ওদিকে 4 বছর পড়াশোনা করার পরে ওদিকে আবার 1 বছর বা 1.5 বছরের মতো সময় কাটানোর পরে পরিবারের অনেক একটা বড় চিন্তা প্রত্যেকটা ছেলে মেয়েদের ভেতরে আসবে, এটাই স্বাভাবিক। আসলে অনেকেরই এরকম হয় যে স্বাদ থাকলেও আপনার সাধ্য থাকে না। ব্যাপারটা হলো এরকম, বাবা মার বয়স হয়ে যায়, বাবা মা নির্দিষ্ট বয়স পর্যন্ত আর সাপোর্ট দিতে পারে না। বাড়ি থেকে হয়তোবা বলবে না যে আমরা দেব না, হয়তোবা বলবে যে ঠিক আছে তুমি করো, আমরা আছি তোমার পাশে। কিন্তু আমরাও তো বড় হয়েছি, আমাদেরও তো বিবেক বোধ আছে, ঠিক আছে। দেখা গেছে বাবার বয়স হয়ে গেছে, মাসে চিকিৎসার জন্য টাকা লাগে, মায়ের বয়স হয়ে গেছে, তার দেখাশোনা চিকিৎসার জন্য টাকা লাগে, সংসার খরচ, একাধিক ভাই বোন থাকলে তাদের একটা পড়াশোনার খরচ, এই বিষয়গুলোও তো আমাদের দেখতে হয়। দেখা গেছে আমি অনেক ভালো ছাত্র, আমার অ্যাডমিশন এবার হয়নি, সেকেন্ড টাইমে দিলে আমি চান্স পাওয়ার মতো ওই রকম ইচ্ছা আকাঙ্ক্ষা প্রস্তুতি আমার আছে, কিন্তু পরিবারের এমন অবস্থা যে পরিবার কোনোভাবে চলতে পারতেছে না। দেখা গেছে আপনি এখন যদি 5,000 10,000 টাকাও ইনকাম করতে পারেন, ওটাই আপনার পরিবারের একটা সাপোর্ট হবে। তো এই বিষয়গুলো যে আমাদের ভাবতে হয়, আমাদের তো আসলে কিছু করার নাই। আমরা পুরুষ মানুষ হওয়াটা মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। নিজের ভাবতে হয়, নিজের ফিউচার ভাবতে হয়, বাবা মানে ভাবতে হয়, বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছু আমাদের ভাবতে হয়। তো এই বিষয়গুলো আসলে ভাই অনেকেই বুঝবে না, কিন্তু আমরা আসলে যে জায়গাতে আছি আমরা আসলে আমাদেরটা খুব ভালোভাবেই বুঝি। তো এই ব্যাপারটাও আপনাকে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে পরিবারের আপনার অবস্থা কেমন, আপনার পরিবারটা কি মোটামুটি চলতে পারতেছে, আপনার পরিবারের হাল ধরার জন্য বড় ভাই আছে, সে মোটামুটি দেখবে, অথবা বাবাই কোনো জব করে অথবা কৃষিকাজ বিজনেস যেটাই করুক মোটামুটি সচ্ছল, আপনার ওই রকম এখনই দায়িত্ব নিতে হবে এরকম ব্যাপার না, তাহলেও আপনি কিন্তু পজিটিভলি সেকেন্ড টাইমের চিন্তা করতে পারেন। কারণ সেকেন্ড টাইমে চান্সের হার অনেক, দেখা গেছে অলমোস্ট ধরেন 30-40% ছেলে পেলে, আমি সিএসসির কথা বলতেছি, অন্য অন্য ডিপার্টমেন্টেও এরকমই হবে, চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে যে পরিবারের দায়িত্বটা আসলে কিভাবে আপনি নেবেন। এবার একটা বিষয় আসেন, এইটা অনেক বড় একটা বিষয় যে আপনার ইচ্ছা শক্তি কেমন। দেখেন, আপনার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আপনার প্রিপারেশন অনেক ভালো নাই, কিন্তু আপনি ডুয়েটে পড়তে চান, আপনার ডুয়েটে পড়তে হবে, আপনার মন বলতেছে যে না আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে চান্স পাইতে হবে, আমি ডুয়েটে পড়বো, আপনার স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা ওই লেভেলের, তাহলে সেক্ষেত্রে বলবো পিছনের বিষয়গুলো আবার ভাবেন, আবার পরিবারের সদস্যদের সাথে বসেন, কথাবার্তা বলেন, কোনো যদি উপায় বের করা যায়, গাজীপুরে আসার পরে যদি কোনো বড় ভাই বা কারো মাধ্যমে যদি কোনো থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারেন, বা যে কোনোভাবে যদি কোনোভাবে সংগ্রামটা আপনি কাটায় উঠতে পারেন, ওই রকমভাবে প্রিপারেশন নিয়ে যদি আরেকবার পরীক্ষা দিয়ে আল্লাহ যদি আপনাকে কবুল করে তাহলেও আপনি দিতে পারেন। ইচ্ছা শক্তিটা আসলে অনেক, সেক্ষেত্রে ইচ্ছা শক্তি শুধু আপনার থাকলে হবে না, আপনার এবং আপনার ফ্যামিলির থাকতে হবে। আমি যখন পরবর্তীবার অ্যাডমিশনে আসি তখন আমার মনে আছে যে আমার অ্যাডমিশনের ম্যাক্সিমাম খরচগুলো জমি বিক্রি করা টাকা দিয়ে, আমার মায়ের জমি বিক্রি করা টাকা ছিল, সেগুলো দিয়ে আমি এখানে অ্যাডমিশনে ছিলাম। তো এক্ষেত্রে শুধু আমার না, আমার চাইতে সবচেয়ে বেশি ইচ্ছা ছিল আমার মায়ের। আমার বাবা অনেক আগেই মারা গেছে 6 বছর বয়সে, মাই সব কিছু ম্যানেজ করতো। তো উনি আমাকে সবসময় সাপোর্ট দিত যে তুমি বাবা অ্যাডমিশনে যাও, টাকা পয়সা আমি যা দেখি আমি ব্যবস্থা করতেছি, তুমি তোমারটা করে নাও, তুমি চেষ্টা করো যেহেতু সুযোগ আছে। তো এইরকমভাবে যদি সাপোর্ট দেয় তাহলে তো আমাদের এই কাজগুলো, এই যুদ্ধগুলো অনেক সহজ হয়ে যায়। এছাড়াও আমার ক্ষেত্রে যেহেতু বললাম, আরও একটু বলি, আমার ক্ষেত্রে আমি আসলে ভাগ্যবান, আমার সহযোগিতার হাত অনেক ছিল। পলিটেকনিক্যালে আমার ওইরকম নিজস্ব কোনো খরচ লাগেনি, আমার ফ্যামিলি আসলে ওইরকম ছিল না, দেখা গেছে খালারা বহন করে, আমার একটা খালা ছিল সে বহন করছে। আর সবচাইতে বেশি উপকার হয়েছে যে মাধ্যমে, মানে আমার মায়ের পরেই আমার পড়াশোনা, আমার ক্যারিয়ারের যে অবদান সেটা হলো আমার একটা আপামনি ছিল, ফুফাতো বোন, উনি ঢাকায় থাকতো। দেখা গেছে আমি গাজীপুরে থাকতাম, আমার যে মাসে টাকা পয়সা নাই, মানে যখনই আমি টাকা পয়সার অভাবে পড়তাম, আমার ওইরকম সামর্থ্য থাকতো না, মেসের টাকা, খাবারের টাকা, আমি দেখা গেছে ঢাকাতে চলে যাইতাম, আপামনির সাথে দেখা করতাম, কিছুই বলতাম না, কিন্তু আপামনি তো বুঝতোই যে
আমার আসলে অবস্থা কি, আমি কি চাইতেছি। প্রত্যেকবার ওখান থেকে আসার সময় মোটামুটি আপামনি আমাকে যতটুকু পারে, সেটা অনেকটুকু আর কি, যতটুকু দিলে আমার হয়ে যায়। তো এরকম সৌভাগ্য তো আর সবার হয় না। আমি ওই মানুষগুলোর প্রতি মানে অনেক কৃতজ্ঞ যে ওনাদের জন্যই আসলে মোটামুটি আমার এই অবস্থান, আমার এই পড়ালেখা। আমি বর্তমানে যতটুকু করতেছি ওনাদের একটা বিশাল বড় অবদান ছিল। ওনারা যদি আমাকে ওইভাবে না করতো, সাপোর্ট না দিত, তাহলে আমি গাজীপুরে ডুয়েটে অ্যাডমিশন দেওয়া, ডুয়েটে চান্স পাওয়া, বর্তমানে আলহামদুলিল্লাহ আমি যতটা ভালো আছি, আমার সাথে যতগুলো লোকজন, আমার এই প্রতিষ্ঠানটা, এটার জন্য ওনাদের অনেক বড় একটা অবদান আছে। সালাম জানাই ওনাদেরকে। তো এই বিষয়টা ভাই আপনাদের একটু দেখতে হবে। দুঃখিত আমি যে আমি একটা অফ টপিকে চলে গেছি। এই বিষয়টাও আপনাদেরকে দেখতে হবে। সব মিলাই আপনাকে একটা চিন্তা ভাবনা করতে হবে। আমাদের কোচিংয়ের সাপোর্ট দেখেন, আমাদের এই কোচিংটা হলো পিএইচজেড কোচিং, সাধারণত কম্পিউটার ডিপার্টমেন্টের কোচিং। আমি ঘোষণা দিছি যে যদি কেউ সেকেন্ড টাইমে অ্যাডমিশনে আসে, তাহলে আমার কোচিং থেকে আমি অনেক বেশি ডিমান্ড করব না। আসলে আমার কোচিংয়ের হয় কি, ধরেন রুম ভাড়া বা আনুষঙ্গিক খরচ যেটা, এটা আমি চালাইতে পারি। তো টিচার পেমেন্ট, এক মাসে যে টিচারগুলো ক্লাস নেয় তাদের পেমেন্ট তো একটা ব্যাপার স্যাপার থাকে, ওইটা আবার আমার নিজস্বভাবে দেওয়াটাও পসিবল না। এই জন্য আমি বলছি যে আমার কোচিংয়ে সেকেন্ড টাইমে যে ছোট ভাই বোন যারা অ্যাডমিশনে আসবে, তাদের প্রত্যেক মাসে আমি 5,500 টাকা করে নিব। শুধু প্রত্যেক মাসে 500 টাকা করে নিব। আমি নিব হলো 10 মাস। তাহলে ওরা আমাকে দিবে কত? 5,000 টাকা দেবে। পুরো 1 বছর যত পরীক্ষার খাতা, পুরো ক্লাস, পুরো নার্সিং, পুরো রিকভারি ক্লাস, মানে যেভাবে দায়িত্ব নেওয়া যায়, ঠিক আছে, সব কিছু করব। শুধুমাত্র মাসে 500 টাকা করে দিবে। এই টাকাটা যেন আমি টিচার পেমেন্ট দিতে পারি। তো আমি আসলে এই টাকাটাও হয়তো বা নিতাম না, আমার মানে বর্তমান অবস্থা ওই রকম না যে এর দূর পর্যন্ত আমি দায়িত্ব নিব। আর যারা সেকেন্ড টাইমে আসবেন, আমাদের ম্যাচগুলোতে যদি ওঠেন, আমাদের ম্যাচে একবারে একটু লো কোয়ালিটি থেকে অনেক ভালো ম্যাচও আছে। তো আপনারা একটু লো কোয়ালিটি ম্যাচেই উঠলেন, যতটুকু সহযোগিতা করার করব। এটা কি শুধু কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য? শুধু কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য না, আপনি দেখা গেছে অন্য যে কোনো ডিপার্টমেন্ট, আপনি নন ডিপার্টমেন্ট পুরোটা আমার এখানে কভার করতে পারেন। ডিপার্টমেন্ট তো অনেকের কভার থাকেই, অথবা ডিপার্টমেন্ট বাইরে কোনো এক জায়গায় 3-4 হাজার টাকা দিয়ে প্রাইভেট করে নিলেন। তো যারাই পড়েন না কেন লং কোর্সে সেকেন্ড টাইমে, তাদের জন্য এই শর্তটা, প্রত্যেক মাসে 5,000 টাকা, 10 মাসে আমাকে, মানে প্রত্যেক মাসে 500 টাকা, 10 মাসে আমাদেরকে 5,000 টাকা দিতে হবে। দেখা গেছে আমরা যখন, ধরেন আমি যখন প্রাইভেট পড়াইতাম কোচিংয়ের আগে, একটা সাবজেক্টের জন্যই 5,000 টাকা নিতাম। সেখানে ননের 4টা সাবজেক্ট, পুরো পরীক্ষা খাতা, আরও কত কি। তো সেক্ষেত্রে আমরা যতটুকু পারছি আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। তারপরেও যদি আপনারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আল্লাহ যদি ডুয়েটে কবুল করে, তাহলে অন্তত 5 বছর 6 বছর পরে নিজেকে দাঁড় করাইতে পারবেন, ফ্যামিলির ওই সাপোর্টটা আপনারা রেডি করতে পারবেন। এরপরে এটা হলো একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে যে দেখেন, ডুয়েট হলো আমাদের অনেকগুলো স্বপ্নের ভেতরে একটা স্বপ্ন। ডুয়েট আমাদের জীবনের অনেকগুলো স্বপ্নের ভেতরে একটা স্বপ্ন। আপনি এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কতটুকু শ্রম দিছেন, কতটুকু সামনে দেবেন, সেকেন্ড টাইম দেবেন কি দেবেন না, আপনার সেটা তো সিদ্ধান্ত আপনি নেবেন। কিন্তু একটা স্বপ্ন ভেঙে গেলে আমরা যে একেবারে ভেঙে পড়ি, একেবারে মনে করে যে আমার দ্বারায় আর কিছু হবে না, আমি এখন কি করব, আমার তো সমস্ত পথ বন্ধ। ভাই, সমস্ত পথ বন্ধ না। যে মানুষটার একটা দুয়ার বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য হাজার হাজার পথ কি করে খুলে দেয়। শুধু আপনাকে কি করতে হবে? ঘর থেকে বের হতে হবে। ঘর থেকে বের হতে হবে মানে কষ্ট করতে হবে, বাইরে সংগ্রাম করতে হবে। ধীরে 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 আপনি দাঁড়ায় যাবেন। সুতরাং যেই ছোট ভাই বোন ডুয়েটে পরীক্ষা দিয়েছেন কিন্তু ডুয়েটে চান্স হয়নি, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা ভেঙে পড়ার দরকার নেই, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা একটা বিরহ, এটা একটা বিরহ। এই বিরহ ভোলা যায় না, এই বিরহটা অনেক কষ্টের, এটা আমি বুঝি, এটা আমি জানি। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই একটা বিষয় ধরে রেখে আপনি আপনার সময় নষ্ট করেন না। এই একটা বিষয় ধরে রেখে আপনি আপনার জীবনটার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করেন না। আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, আপনি বের হয়ে আসেন, আপনি আবার ট্রাই করেন, হয় ডুয়েটে ট্রাই করেন, অথবা আরও অনেক অপশন আছে, সেগুলোতে কী করতে পারেন, ট্রাই করতে পারেন। তো আপনারা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দেবেন না, একেবারে মনস্থির করে ফেলছেন, তাহলে তারা সামনে কি করতে পারেন, আসেন দেখি কি করতে পারেন। আমি কয়েকটা টপিক আপনাদেরকে শুধু বলবো, এর বাইরে আরও অগণিত বিষয় আছে, টপিক আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, আপনি চাইলে সেগুলোতে কাজ করতে পারেন। আপনি চাইলে
সরকারি জব প্রিপারেশন নিতে পারেন, গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতে পারেন। কম্পিউটার ডিপার্টমেন্ট হলেও সমস্যা নাই, এখন মোটামুটি 2-4টা ভালোই সার্কুলার হয়, এগুলোতেই আপনাকে ধান্দায় থাকতে হবে। আর অন্য অন্য সিভিল ইলেকট্রিক্যাল হলে তো কোনো কথাই নাই, জব প্রিপারেশন নিতে পারেন। তো প্রথমে একবার পরীক্ষা দিয়ে যারা ব্যর্থ হয়েছেন তারা জব প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হবে। তবে এক্ষেত্রেও আমি একটা কথা বলবো, যারা জব প্রিপারেশন নেবেন তাদের ভিতরে এরকম যদি কেউ থাকেন যে গতবারে চান্স পাওয়ার জন্য একটা মোস্ট প্রবাবিলিটি ছিল, আপনি একেবারে রেডি ছিলেন, প্রিপারেশন ফুল ছিল কিন্তু চান্স পাননি, তাদের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দেবো যে আপনি গাজীপুরে আসেন, এসে মোটামুটি জবেরই পড়াশোনা করেন। আপনি প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে একটু ডুয়েটেরও পড়াশোনা করেন, ঠিক আছে? মানে আপনি গাজীপুরে এসে যদি মেসে থাকেন অ্যাটলিস্ট তো আপনাকে 10-12 ঘন্টা পড়াশোনার উপরে থাকতে হবে। তো এখান থেকে আমি বলবো 4 ঘন্টা আপনি ডুয়েট অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করেন, আর 8 ঘন্টার মতো সময় আপনি জব প্রিপারেশন সময় দেন। প্রত্যেকটা সার্কুলারে অ্যাপ্লাই করেন, চাকরির জন্য পরীক্ষা দেন, 8 মাস 7 মাস 8 মাস আপনি দেখেন। এর ভিতরে যদি আল্লাহ আপনার তকদিরে কোনো চাকরি রেখে দেয়, যদি চাকরি হয় তাহলে তো আপনি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে, আপনি চলেই গেলেন। আর যদি 7-8 মাসের ভিতরেও যদি দেখেন আপনার কোনো চাকরির ভালো ফয়সালা হলো না, তাহলে আমি বলবো অ্যাডমিশনের ঠিক 3 মাস আগে আপনি চাকরির পড়াশোনাটা একবারে স্টপ করে দেন, দিয়ে ওই যে প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে যে ডুয়েটের পড়াশোনাটা আপনি পড়তেন, আগের প্রিপারেশন যেটা আপনি ধরে রাখছিলেন, আমি বলবো লাস্টের 3 মাস চাকরির পড়াশোনাটা একবারে বন্ধ করে দিয়ে একেবারে ডুয়েট অ্যাডমিশনের জন্য আবার লেগে পড়েন, ঠিক আছে? চান্স হলে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যদি না হয় তাহলে তো জব প্রিপারেশন আপনি নেওয়াই থাকলো, অল্প কিছুদিন চেষ্টা করবেন, আল্লাহ চাইলে আপনার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। তো জব প্রিপারেশনের ক্ষেত্রে অনেকগুলো সেক্টর আছে, সবার জন্য শিক্ষক নিবন্ধনে একটা বড় আপনার সুযোগ আছে, সেটা দেখতে পারেন। এগুলো খোঁজখবর একটু নিতে হবে আপনাদের। আমি ধরেন আপনাদেরকে শুধু বিষয়গুলো, পদগুলো বা টপিকগুলো একটু করে মনে করে দিচ্ছি আর কি। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি, দেখেন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে, যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে অনেক টাকা লাগে, এটা তো আমরা জানি, সবার পরিবারের সামর্থ্য হয় না। তবে যাদের পরিবারের সামর্থ্য আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইলে আপনি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শুধু ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসির জন্য লেগে থাকেন না, 4টা বছর নষ্ট করেন না। এক্ষেত্রে আমি বলবো পাশাপাশি আপনি কোনো বিজনেস দাঁড় করানোর চেষ্টা করেন, পাশাপাশি আপনি আইএলটিএসটা কমপ্লিট করতে পারেন, বাইরের দেশে পরবর্তীতে যাওয়ার চেষ্টা করতে পারেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা আপনি তো ডুয়েট অ্যাডমিশন দিচ্ছেন, আপনি তো অনেক কিছু জানেন, আমার মতো এরকম একটা ক্যামেরা, এরকম একটা হোয়াইট বোর্ড আর 2টা লাইট নিয়ে দাঁড়ায় যান, আপনি পলিটেকনিক্যালের ছাত্রদের ব্যাচ করে পড়ান, অ্যাডমিশনের ছাত্রদেরকে ব্যাচ করে পড়ান। আপনার মেইন কথা হলো শুধু একটা ধরে না থেকে আপনি কিছু আর্ন করেন, আপনার ফিউচারের কথা চিন্তা করেন, শুধু বিএসসি বাদেও আপনি আপনার প্ল্যাটফর্মটা কী করে নেন, গোছাইয়ে নেন, এই পরামর্শটা আমি দেব। তারপরে হচ্ছে ডুয়েটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি, হ্যাঁ এইটা বিষয়টা আপনারা অনেকেই জানেন না, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি জানি, ইলেকট্রিক্যালেরও সম্ভবত সুযোগ আছে, যে এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএসসির মতো বা বিএসসির একটা কোর্স চালু আছে। আমি 100% ইনফরমেশন দিতে পারবো না, তবে আমি আপনাকে ধারণা দিই, আপনি খোঁজ খবর নিয়েন। এখানে 1.5 লাখ টাকার মতো খরচ হয় সব মিলায়ে 4 বছরে। আপনার ক্লাস ডুয়েটের ক্লাসরুমেই, ডুয়েটের ল্যাবেই, ডুয়েটের টিচার দ্বারাই ক্লাস হয়, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, শুক্রবার এবং শনিবার। আপনি চাইলে এখান থেকেও খুব সুন্দর করে বিএসসিটা কমপ্লিট করে নিতে পারেন, ঠিক আছে? এটাও একটা আপনার জন্য বড় সুযোগ। তবে এক্ষেত্রে আপনার ক্লাস হয় কয়েকটা জায়গায়, বোর্ডবাজার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওখানে একটা হয়, এখানে হয়, আরও কয়েকটা জায়গায় হয়। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার ডুয়েট ক্যাম্পাসে আপনার হচ্ছে কিনা, এটার জন্য একটা পরীক্ষা দিতে হয়। এটার জন্য যখন আবেদন শুরু হয় বা পরীক্ষা দিতে যখন হবে, আমি এই ইনফরমেশন তো মোটামুটি জানবো ইনশাল্লাহ, এটা আমি আমাদের পেজে জানাই দেবো। তো এই বিষয়টাও আপনার গুরুত্ব সহকারে দেখতে পারেন। যেহেতু শুক্র শনিবার ক্লাস, তাহলে আপনি এই বিএসসি করার পাশাপাশি জব প্রিপারেশন একেবারে হুলুস্তুর, মানে খুব ভালোভাবে জব প্রিপারেশনে লেগে থাকতে পারবেন, ঠিক আছে? এই বিষয়টা একটু দেখেন। তারপরে দেখেন দেশের বাইরে বিএসসি করা, আপনি এখন অ্যাডমিশন দিয়ে চান্স হয়নি, আপনি বলতেছেন তাহলে দেশের বাইরে কি যাওয়া যায়? হ্যাঁ যেতে পারেন, একটু টাকা পয়সা লাগবে, একটু মোটামুটি ধরেন একটু ফর্মালিটিস মেনটেন করতে হবে, আইএলটিএস করে আপনি খুব সুন্দর করে দেশের বাইরে চলে যেতে পারেন, সেখানেও বিএসসি করতে পারেন এবং পাশাপাশি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন। তবে একটু কষ্ট করতে হবে, এর প্রত্যেকটা কাজই আপনাকে মোটামুটি একটু সংগ্রাম নিয়ে করতে হবে, অত সহজ না আর কি, ঠিক আছে? চেষ্টা করতে হবে, তবে সম্ভব, সব কিছুই সম্ভব। এরপরে দেখেন প্রাইভেট জব, আমাদের দেশে প্রাইভেট জব পাওয়া খুবই কঠিন কাজ।
আপনার এক্সপিরিয়েন্সের দরকার হয়, আরও অনেক ব্যাপার স্যাপার দরকার হয়। আবার আমাদের একটা বড় বাধা হলো আমরা পলিটেকনিক থেকে বের হয়ে আমরা শুরুতে 30-40 হাজার টাকা স্যালারি এক্সপেক্ট করি। ধরেন আমাদের মতো বড় ভাই যারা বিভিন্ন জায়গায় জব করে তারা যদি একটা আপনাদের সুযোগ করে দেয় তাহলে হয়তো বা বেতন কত হয় 10,000, 12,000, 15,000, যদিও এটা অনেক কম। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য এটা কোনো বেতনই না। এটা ধরেন একটা বাসের কন্ট্রাক্টর, একটা আপনার গার্মেন্টসের কর্মীরাও এর চাইতে ভালো স্যালারি পায়, ঠিক আছে। এটা আমিও বলতেছি যে আসলে এটা একেবারে নগণ্য একটা বেতন, কিন্তু ভাই আমাদের দেশের প্রেক্ষাপটে চারপাশের পারিপার্শ্বিক অবস্থার উপরে ভিত্তি করে এর চাইতে মানে মানে আমাদের আসলে কোনো উপায় নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনারা যারা প্রাইভেট জবে জয়েন করবেন সেক্ষেত্রে বেতনের দিকে না তাকায়ে শুধুমাত্র দেখেন যে আপনার কোম্পানি, আপনার ফার্মটা কত বড়, সেই ফার্মের ফিউচারটা কেমন। এরকম যদি ভালো কিছু দেখেন তাহলে বেতন যতই দিক না কেন আপনি জয়েন করেন। আমার মনে হয় এরকম যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো একটা ফার্মে জয়েন করার পরে আপনি যদি 1 বছর 2 বছর লেগে থাকতে পারেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স, ওই জায়গার ক্যারিয়ার, অথবা ওই জায়গার ক্যারিয়ার না হলেও আপনি যদি শিফট করেন তাহলে খুব সুন্দরভাবে আপনি নিজেকে মোটামুটি সেটেল করতে পারবেন আর কি, আমার মনে হয়, ঠিক আছে। মানে আমার বলার বিষয় হলো যে আপনি সময় নষ্ট করেন না, স্যালারি যেরকম হোক না কেন প্রতিষ্ঠানটা যদি ভালো হয় তাহলে আপনি কাজ শুরু করে দেন আর কি। এই বিষয়গুলো নিজস্ব ব্যবসা দাঁড় করানো। হ্যাঁ, আপনারা পলিটেকনিক পাশ করছেন, ডুয়েট অ্যাডমিশন দিয়েছেন, অথবা শুধু পলিটেকনিক পাশ করছেন, তার মানে আপনারা যথেষ্ট ম্যাচিউর। আমাদের দেশের একটা বড় ধারণা হলো, মানে একটা মিসকনসেপশন হলো যে আমরা যেই সেক্টরে পড়াশোনা করি, যেই সেক্টরে নিয়ে মানে স্টাডি করি, আমাদের ওই সেক্টরেই ক্যারিয়ার গড়তে হবে, এই একটা ব্যাপার স্যাপার। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি কম্পিউটারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করছেন, তো আপনার শুধু এই সেক্টরেই কাজ করতে হবে, এই সেক্টরেই চাকরি করতে হবে, ব্যাপারটা তো এরকম না। আপনি 13, 14, 15, 16 গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে আবার অনেক বড় ইগো। আমরা তো এই যে অনেকেই বলি যে ডুয়েটিয়ান ভাইয়েরা 10ম গ্রেডে অ্যাপ্লাই করে। কেন 10ম গ্রেডে অ্যাপ্লাই করলে সমস্যা কোথায়? ও কি সারা জীবন 10ম গ্রেডের অ্যাপ্লাই করবে? জেনারেল থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি 14-15 গ্রেডের জবগুলোতে, 13-14-15 গ্রেডের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে, সেই যদি চাকরি করতে পারে, তো আমরা কি এমন বহুত কিছু হয়ে গেছি যে আমি 9ম গ্রেডের যোগ্যতা অর্জন করে 10ম গ্রেডের চাকরি করতে পারবো না? আসলে আপনারা দূর থেকে যারা এই কথাবার্তাগুলো বলেন তাদেরকে রিকোয়েস্ট করব, এইভাবে বলা উচিত না। কারণ আমি তো আমার সামনে দেখছি যে আমাদের ভিতরে অনেক বন্ধু, অনেক ফ্রেন্ড যারা মানে বের হওয়ার পরেও দেখা গেছে যে পন্সের স্যান্ডেল পায়ে দিয়েই তাদের হাঁটতে হয়, একদিন বাড়ির থেকে খরচ দেওয়ার মতো অবস্থা থাকে না। তাহলে সেই ছেলেপেলেগুলো কি করবে বলেন, কি করবে? তো এটা মোটেও খারাপ একটা বিষয় না, অনেক ভালো বিষয়। বসে থাকার চাইতে 10ম গ্রেডের জবে সে যদি জয়েন করবে, এরপরে সে তার ক্যারিয়ার ধীরে 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 এমনি গড়ে নেবে। যেই ছেলেটা এত কষ্ট করে পলিটেকনিক থেকে পড়াশোনা করতে পারছে, যেই ছেলেটা এত কষ্ট করে ডুয়েট অ্যাডমিশন দিয়ে চান্স পাইতে পারছে, যেই ছেলেটা ডুয়েটের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করতে পারছে, নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারছে, সে 10ম গ্রেডে জয়েন করার পরে ধীরে ধীরে কোথায় তাকে নিতে হবে, কোথায় তার গন্তব্য, সেটা আর কারো বুঝাইতে হবে না, এটা সবাই বোঝে। এই ক্ষেত্রে পলিটেকনিকের কিছু ছোট ভাই বোন আপনারা হয়তো বা একটু আশা করেন যে ভাইয়েরা শুধু 9ম গ্রেডেই জব করবে, 10ম গ্রেডটা যদি অ্যাপ্লাই না করে তাহলে সেক্ষেত্রে আরও অনেক ডিপ্লোমারা ঢুকতে পারে। ভাই এভাবে তো ছেড়ে দিয়ে কখনো সুযোগ হয় না। যে কোনো সুযোগ, যে কোনো সফলতা ছিনিয়ে নিতে হয়। সফলতা দানের বিষয় না, সফলতা একজন আরেকজনকে গিফট করার বিষয় না, এটা হলো ছিনতাই, এটা ছিনিয়ে নিতে হবে। সুতরাং আমরা আসলে বাস্তবতার আলোকে কথা বলবো। আমার এইটুকু কথা শুনে আপনারা অনেকেই নেগেটিভ মনে করতে পারেন, অনেকেই আমাকে একটু বকাবকিও করতে পারেন, আমাকে বকা দিয়েন না কেউ। আমি বাস্তবতার আলোকে দুটো কথা বললাম আর কি, ঠিক আছে। এই হলো বিষয়। তো নিজস্ব ব্যবসা দাঁড় করাইতে পারেন আপনারা যে ডিপার্টমেন্টে পড়েন না কেন। দেখেন আপনার এলাকার ভেতরে মোস্ট যেগুলো পপুলার, যেগুলো পরিচিত গুডস আছে, পণ্য আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। অনেক কিছু করা যায় আর কি, ঠিক আছে। ব্যবসা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারবেন। বাবা যদি কৃষি কাজ করে অথবা পূর্ব উত্তরাধিকারের সূত্রে যদি কোনো বিজনেস আপনার জানা থাকে বা আপনার প্রতিষ্ঠিত কোনো বিজনেস থাকে সেটাও করতে পারবেন। আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি বিজনেস করলে অনেক ভালোভাবে বিজনেস করতে পারবেন, এটা আমি জানি, ঠিক আছে। এই বিষয়গুলো দেখবেন। তো এই বিষয়গুলো যদি কোনো কিছুই যদি না হয় তাহলে আর কি করা যায়? আর কি করা যায় বলতে আমি
এই মুহূর্তে আমার আর মনে পড়তেছে না। আপনাদের সামনে আরও অনেক উপায় আছে, অনেক উপায় আছে। আল্লাহ তাআলা আপনাদের জন্য অনেক পথ রাখছে, শুধু আপনি চেষ্টাটা করেন, শুরুটা করেন, ঘর থেকে বের হন। ঘরের ভিতর বসে থেকে একা একা কষ্ট পেয়ে লাভ নাই, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হলো, যে যদি আপনি ডুয়েট অ্যাডমিশন দেওয়ার মনস্থির করেন এবং যদি ডুয়েট অ্যাডমিশনে যদি চান্স না হয়, তাহলে আপনি কি করতে পারেন, সেকেন্ড টাইমে দিতে পারেন অথবা এই অপশনগুলো কাজে লাগাইতে পারেন। আর যারা এইবার পরীক্ষা দিয়ে চান্স পাননি, তারা এই বিষয়গুলো একটু পর্যালোচনা করেন। যাদের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, যারা পড়তে পারেন, পড়ার অভ্যাস আছে, তাদের আমি মনে করি সেকেন্ড টাইম আরেকবার পরীক্ষা দেওয়া উচিত, ঠিক আছে? আরেকবার দেওয়া উচিত। সময় আসলে অনেক কিছু করতে করতেও সময় চলে যাবে। আপনি সেকেন্ড টাইমে অ্যাডমিশন আসতেছেন, আপনার ফ্রেন্ড হয়তো বা এটা করবো ওটা করবো চিন্তা ভাবনা করতেছে, কিছু শুরু করা হচ্ছে না, দেখবেন যে এরকম চিন্তা ভাবনা করতে 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 আপনার আরেক বছর অ্যাডমিশন দেওয়া হয়ে গেছে। আর যদি আপনার ওইরকম ভালো না লাগে, এই সাপোর্টগুলো যদি না পান, তারপরেও আপনার অনেক অপশন আছে, আপনারা শুরু করেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আসলে আপনাদের জন্য আমার নিজেরও কষ্ট হয়, আমারও অনেক স্টুডেন্ট যারা একেবারে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট ছিল, যাদেরকে আমি হাতে এরকমভাবে গুনে গুনে কাউন্ট করে করে রাখছিলাম যে এই স্টুডেন্টগুলো চান্স পাবে, এরকম অনেক ছোট ভাই বোন আপনারা চান্স পাননি। তো ছোট ভাই বোনের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে চান্স হয়নি তো কি হয়েছে, আপনার সফলতার পথ অনেক আছে, আপনি ভেঙে পড়েন না, আপনি বের হন, আপনি শুরু করেন। আল্লাহ চাইলে আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। এখানে যে সময়টা আপনি অতিবাহিত করছেন, যতটুকু নলেজ গেদার করছেন, এটা কখনোই নষ্ট হবে না, হারিয়ে যাবে না। এইটাকে পুঁজি করে, এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ার খুবই সুন্দরভাবে করতে পারবেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। কোনো হেল্প লাগলে আমাকে কমেন্টস করবেন, আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? আমরা হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার এটা ফোন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ আছে। সরাসরি ফোন করলে আমি রিসিভ করতে পারি না, একটু ব্যস্ত থাকি, কোচিংয়ে ক্লাস নেই, অন্যান্য কাজ করি। তো আপনাদেরকে বলবো, যদি আমার কোনো হেল্প লাগে, আমাদের কোচিংয়ের যদি কোনো হেল্প লাগে, তাহলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই দেব। এটা আমাদের ফেসবুক পেজ, এই পেজটাতে আপনারা ইনবক্স করতে পারেন এবং সবাই আমাদের এই পেজটার সাথে সংযুক্ত থাকবেন। আর আমাদের অফিস হলো ডুয়েটের পাশেই, গাজীপুর জয়দেবপুর থেকে ভিতরে, ডুয়েটের পাশেই, দেশিপাড়া রোড। যদি কেউ যোগাযোগ করতে চান বা দেখা করতে চান বা এমনি ঘুরতে আসতে চান, তাহলে আসতে পারবেন। সবাইকে সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার আজকের এই বিষয়গুলো আলোচনা করা শেষ করলাম। আপনারা আমার ভেতরে বা বিগত কথাবার্তাগুলোতে কোনো ভুল থাকলে, কারেকশন থাকলে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে মেসেজ করে জানাবেন। এটা নিয়ে অনেক কথা বলার দরকার নাই। আমার কোনো ভুল হলে, আমার কোনো মিস ইনফরমেশন থাকলে আমি নিজে এটা কারেকশন করে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।